শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 11:59 যদি আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন ঘড়িতে সময় দেখাচ্ছে রাত 12টা। শুরু হয়ে গেল ভূত এফএম, সাথে আছে রাসেল এবং আপনাদের সাথে থাকবো অনেকক্ষণ। আমি শুরুতে জানিয়ে দিই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাকে SMS পাঠাতে চান তাহলে SMS পাঠানোর সহজ একটা নিয়ম বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনি এয়ারটেল ভূত এফএম অর্থাৎ ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল যদি আজকের এই এপিসোডটা সামহাউ মিস করে ফেলেন আনফরচুনেটলি, তাহলেও আপনি আবার পরবর্তীতে এই এপিসোডটা শুনতে পারবেন। একটা খুব সহজ উপায় আছে, সেটাও বলে দেয়। এয়ারটেলের এম রেডিওর মাধ্যমে আপনি এই এপিসোডটি আরো একবার শুনতে পারবেন। ডায়াল করুন আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একে একে সমস্ত এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে এবং আপনি পছন্দ মতো যে এপিসোডটি মিস করেছেন সেই এপিসোডটি শুনে ফেলুন। And now listeners can get the Bhoot FM tunes as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune কোডটা মনে রাখতে হবে। এই টিউন কোড is 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়ে। এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে সিটি লিখে স্পেস দিয়ে লিখুন 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। প্রতিদিনের মতো আজকেও আমাদের সঙ্গে বেশ কিছু গেস্ট রয়েছেন, আপনাদের ইমেলগুলো রয়েছে। আমি জানিয়ে দিই আরো একবার যে আমাদেরকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। স্পেলিং বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm। আপনারা অসংখ্য ইমেল পাঠান এবং সেই ইমেলগুলো আমি পড়ি এবং ম্যাক্সিমাম ইমেলই খুবই 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 ভয়াবহ থাকে। এবং আপনাদেরকে কোন ভাষায় থ্যাঙ্কস দেবো আমি জানি না, বাট আপনারা ইমেল পাঠান বলে আমরা প্রতি রাতে ভূত এফএম শুরু করতে পারি। আপনারাই শুরুটা করে দেন আসলে। সো আমি চাই যে আপনারা বেশি বেশি স্টুডিওতে আসুন, বেশি বেশি ঘটনা পাঠান, বেশি বেশি ইমেল পাঠান আমাদেরকে। এবং আপনার জানা আপনার নিজের সাথে ঘটেছে এমন ঘটনা, আপনার জানা আপনার সাথে ঘটেনি এমন ঘটনা যেগুলো প্রচন্ড ভয় লাগে আপনার কাছে, সে সমস্ত ঘটনা আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে ইমেল কিভাবে করতে হবে সেটা তো আমি জানিয়ে দিয়েছি। আরো একবার বলি, bhootfm@radiofurti.fm। এখানে আপনি ইমেলটা পাঠাবেন অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। জানিয়ে দেবেন শুরুতেই যে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনাটা শেয়ার করতে চান কিনা, অথবা আপনি কি চান যে আমরা আপনার ইমেলটি পড়ে শোনাই। এরকম আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন যে কোনো সময়। এখন প্রতিদিনের মতোই আরো একটা ইমেলে চলে যাব। যে যিনি ইমেল পাঠিয়েছেন তিনি আজকে আনফরচুনেটলি আমাদের সাথে নেই। তিনি ঢাকার বাইরে থাকেন এবং তার পক্ষে সম্ভব হয়নি ঢাকায় এসে আমাদের সাথে জয়েন করার। আমি তার ইমেলটি পড়ে শোনাচ্ছি। একটু তেমন ভয়ের কিছু নয় এটা, তিনি কিছু ইনফরমেশন জানিয়ে দিয়েছেন, এটা একদমই তার ভাষায় আমি পড়ছি। আমি জানি না যে এটা আসলে কতটুকু ঠিক বা কতটুকু বেঠিক, বাট তিনি পাঠিয়েছেন, আমি আপনাদের সামনে তুলে ধরছি। লিখেছেন, হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তারপরে লিখেছেন, আশা করি অনেক ভালো। আমি জয়, আমি রাজবাড়ি থাকি, আর আমি ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা। আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এটা কোনো গল্প নয়, তবে আপনাদের জন্য অবশ্যই উপকারী। ভয় আমাদের আদিম সঙ্গী। সৃষ্টির শুরু থেকেই ভয়কে সাথে নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। অতি সাহসী ব্যক্তিও কোনোদিন বলতে পারবে না সে ভয় পায়নি। পৃথিবীর নিয়মের বাইরে আমরা যা দেখি তাই আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তবে অতিরিক্ত ভয় অনেক সময় আমাদের বিপদের কারণ হতে পারে। আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান, তো নিচের বিষয়গুলো জেনে নিতে পারেন। মাগরিবের সময় পুকুর পাড়, বাঁশঝাড়, তালগাছ, বটগাছ, সুপারি গাছের আশেপাশে বাসার ছাদ অথবা অন্ধকার রুমে থাকবেন না। আপনি এমন কিছু দেখে ফেলতে পারেন এই সময়ে যা আপনি কখনো আর দেখতে চাইবেন না। আমি জায়গাগুলোর নাম আরো একবার বলে দিচ্ছি: পুকুর পাড়, বাঁশঝাড়, তালগাছ, বটগাছ, সুপারি গাছের আশেপাশে বাসার ছাদ অথবা অন্ধকার রুম। আপনি এছাড়াও গভীর রাতে একা রাস্তায় হাঁটার সময় যদি দেখেন যে কালো কোনো কুকুর অথবা বিড়াল আপনার বাম পাশ থেকে আপনাকে ক্রস করার চেষ্টা করছে, তবে এটাকে কোনোভাবেই বাম পাশ দিয়ে ক্রস করতে দিবেন না, আপনার ক্ষতি হতে পারে। চার রাস্তার মোড়ে একা একা দাঁড়িয়ে থাকবেন না, আপনি ভুল পথে যাবেন তাহলে, অর্থাৎ আপনাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে।
যদি দেখেন বাঁশ ঝাড়ের কোনো একটি বাঁশ কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে, তো ওই বাঁশের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি রাতের বেলায় কোনো লোকের পিছনে যদি অনেকগুলো কুকুর লাইন বেঁধে যেতে দেখেন, তো ওই পথে ভুলেও যাবেন না। লোকের পিছনে কুকুর ঘোরা ব্যাপারটা অনেক খারাপ কিছু নির্দেশ করে। ঘুম ভাঙার পর যদি মনে হয় আপনার রুমে অদৃশ্য কেউ একজন আছে, তো সাহসিকতার সাথে ব্যাপারটা অবহেলা করার চেষ্টা করুন এবং চোখ বন্ধ করে রুমের দরজা আন্দাজ করে বের হয়ে যান। ঘরে প্রয়োজনের বাইরে বেশি আয়না রাখবেন না। রাতের বেলা আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই ভয় পেয়ে যেতে পারেন। বাথরুমে গিয়ে যদি আপনার ভয় লাগা শুরু করে এবং আয়নার দিকে তাকাতে সাহস না হয়, তো বাথরুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, আপনার ভয় কমে যাবে। গ্রামে গভীর রাতে যদি আপনার নাম ধরে কেউ ডাকে, তো ভুলেও ওই ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে যাবেন না। যদি বাইরে যান তো আর ফিরে আসতে নাও পারেন। এই ডাককে নিশির ডাক বলে। আপনার পরিচিত মানুষের গলা নকল করে এই ডাকটা ডাকা হবে। কখনো কখনো এই ডাক ৩-৪ জন লোকের ঝগড়ার মতো করেও হয়, যাতে ঝগড়া শুনে আপনার বাইরে যাওয়ার আগ্রহ জন্মায়। রাতের বেলা একা হাঁটার সময় যদি বুঝতে পারেন কিছু একটা আপনার পিছনে পেছনে আসছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না, তো সাহস সঞ্চয় করে কাছাকাছি কোনো মুসলিম কবরস্থানে ঢুকে পড়ুন। কবরস্থান খুবই পবিত্র জায়গা, কারণ অনেক আল্লাহওয়ালাদের কবর এখানে থাকে। তাদের কবরের উসিলায় অনেক কিছু থাকলেও তা আপনার ক্ষতি করতে পারবে না। পুরনো খালি বাড়ি এবং শ্মশান ঘাট যত সম্ভব এড়িয়ে চলুন। এগুলোতে খারাপ কিছুর উপস্থিতি বেশিরভাগ সময়ই থাকে। ব্ল্যাক ম্যাজিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবেন না। আপনি কি করছেন তা বোঝার আগেই আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। রাস্তায় গাড়ি চালানোর সময় অস্বাভাবিক কিছু দেখলে গাড়ি থামাবেন না। আপনার কৌতূহলই হয়তো আপনার বিপদ ডেকে আনতে পারে। মাজারের পাশ দিয়ে রাতের বেলা ফুল ভলিউমে গান বাজিয়ে গাড়ি চালিয়ে যাবেন না। আপনার আনন্দ আর কোনো আনন্দের কারণে গাড়ি দুর্ঘটনা ঘটতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো ধরনের অ্যাবনর্মাল অবস্থায় নিজের সৃষ্টিকর্তাকে ডাকুন। যত খারাপ কিছুরই মুখোমুখি হন, সৃষ্টিকর্তার ক্ষমতার কাছে তা কিছুই নয়। বাংলাদেশের মানুষের গড় আয়ু 60 বছর। এই 60 বছরে যে কোনো ঘটনা ঘটার জন্য যে কোনো দিনের কয়েকটা মিনিটই যথেষ্ট। ভয়কে জয় করতে শিখুন, তবেই ভয়ই আপনাকে পথ দেখাবে। এবার তিনি তারপরে শেষে লিখেছেন যে, ভাইয়া আমি এবার 2012 সালের এইচএসসি পরীক্ষার্থী, আমার জন্য সবাই দোয়া করবেন। তারপরে তিনি তার টেলিফোন নাম্বারটা দিয়েছেন। আমি দোয়া করি যে আপনার পরীক্ষা যেন অনেক ভালো হয়, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর মেল। আর এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS ও চলে এসছে। আমাকে SMS করেছেন আকিফ উত্তরা থেকে, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিদিনই থাকেন, আজকেও প্রতিদিনের মতো শুনছেন। থ্যাংক ইউ আকিফ, আপনি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন, এই জন্য আমরা খুবই খুশি এবং আশা করছি রেগুলার আপনাকে এইভাবেই পেয়ে যাব। ফয়সাল অ্যান্ড মিলন আমাদের লিখেছেন যে তিনি বলছেন যে তিনি আজকে নতুন বিয়ে করেছেন এবং এই মুহূর্তে তিনি তার ওয়াইফের সাথে শুনছেন। বা প্রথম রাতটা বেশ ভয় কাটবে আপনাদের। সুশান্ত লিখেছেন খুলনা থেকে যে আই এম এ রেগুলার লিসনার অফ ভূত FM, এবং আমি তার SMS পড়ি না, সেটাতেও তিনি একটু রাগ দেখিয়েছেন আর কি। আই এম রিয়েলি সরি যে আমি আপনার SMS পড়িনি। রায়হান সাভার থেকে লিখেছেন আজকে আমি রুমে একা, খুব ভয় লাগছে। নীরব লিখেছেন বাসাবো থেকে, এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন, আশা করি এখন থেকে রেগুলার পেয়ে যাব। মিজান আমাদেরকে চকবাজার চিটাগং থেকে লিখেছেন যে আজকে খুব অসুস্থ তিনি, তারপরে ভূত FM শুনছেন, অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আমরা দোয়া করি যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। রাব্বি লিখেছেন যশোর থেকে আমাদেরকে SMS। রুবেল নাটোর গোপালপুর থেকে লিখেছেন যে একটু ভয় লাগছে। পলাশ মিরপুর থেকে লিখছেন যে তিনি অনেক অসুস্থ তবু আমাদের সাথে আছেন। আমাদেরকে এছাড়াও লিখছেন ইলিয়াস হিসাম গাজীপুর থেকে আমাদের SMS করেছেন। সীমা বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। সাভার থেকে মাহবুব, রনি চিটাগং থেকে, সৈকত নারায়ণগঞ্জ থেকে, বাপ্পি চৌধুরী তিনি আমাদেরকে SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন RS ভূত ফ্রম গোপালপুর। অনিত আমাদেরকে গোপীবাগ থেকে SMS পাঠিয়েছেন। ওয়ালিদ আমাদেরকে SMS পাঠিয়েছেন মেজবা উদ্দিন নটরডেম কলেজ ঢাকা থেকে। এছাড়াও স্বাধীন বগুড়া থেকে আমাদের SMS পাঠিয়েছেন। যাই হোক, আমরা এখন ঘটনায় যাব। আমাদের যে সমস্ত গেস্টরা আজকে উপস্থিত আছেন, সেই সমস্ত গেস্টদের কাছে আজকে নতুন যে সমস্ত ঘটনা আছে সেই ঘটনাগুলো শুনবো। আমি প্রথমেই চলে যাচ্ছি, আমাদের সঙ্গে আজকে একদম নতুন একজন গেস্ট জয়েন করেছেন। আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি শামীম, আমি জাপান গার্ডেন সিটি থেকে এসেছি, মোহাম্মদপুর। আমি একটা এয়ারস্পেস কোম্পানি আছে, নাম হচ্ছে UPS।
তো রাসেল ভাই, আমি ফার্স্টে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার মেয়েকে, ছোট মেয়েকে ইয়ারা। সে অবশ্যই শুনছে এখন, সে সব প্রতি শুক্রবার আমার সাথে শুনে, 5 বছরের মেয়ে। তো এনিওয়ে আমি ঘটনায় চলে যাচ্ছি, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার আম্মার মুখে আমার কাছ থেকে শোনা। এটা 1972-3 এর ঘটনা, যেটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়ি ধরমপাশায়। আমাদের ধরমপাশায় যে গ্রামটা, সেটা পড়েছে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, যেখানে সুনামগঞ্জে প্রচুর হাওর বা বড় জলাশয় আছে, এটা অনেকেই জানেন। তো আমার দাদা দাদি এবং চাচা ফুপুরা মিলে একবার আরেক ফুপুর বাড়িতে বেড়াতে যাবে, সেই উদ্দেশ্যে তারা একটা নৌকা নিয়ে, তারা তখন ছিল পালতোলা নৌকা, ইঞ্জিন বোর্ড হয়তো ছিল না, তো তারা সেভাবে রওনা দিয়েছেন। তো 10:30 থেকে 11টার দিকে তারা স্টার্ট করেছেন। তো খুব ভালোই চলছিল, বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। তো একটা মুহূর্তে এসে, ঘন্টা দেড়েক পরে একটা মুহূর্তে এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ওনাদের নৌকার যে জায়গায় ছিল সেখান থেকে প্রচন্ড বাতাস বইছে। বাতাস বইছে, সেই সাথে দিনের আস্তে আস্তে আলোটা কমে যাচ্ছে, একটা অন্ধকার ভাব চলে আসছে। তো এটা মজার ব্যাপার ছিল যে অন্যান্য জায়গায় যে নৌকাগুলি ছিল সেখানে বাতাস ছিল না, বা তীরে বাতাস ছিল না, বাট ঠিক নৌকাটাতে এবং আশেপাশে এলাকার প্রচুর বাতাস ছিল। তো এটা কিছুক্ষণ পরে, তখনও আমার দাদা দাদি বা যারা ছিল জিনিসটা তেমন নোটিস করেনি যে হতে পারে যে হ্যাঁ বড় জলাশয় এরকম হতে পারে। বাট হঠাৎ করে যেটা হলো, মানে অদ্ভুত একটা ব্যাপার ঘটলো, যেটা আমার দাদি খেয়াল করলো, যে আমার আম্মার পেছনে, আমার আম্মা বসা ছিল ছাউনির ঠিক পাশে, তো আমার আম্মার ঠিক পেছনে একটা লাল শালু কাপড় পরা একটা মহিলা মতো শেপ, একটা মহিলা বোঝা যাচ্ছিল, মহিলা জাস্ট আমার আম্মার পেছনে বসা। তো এই জিনিসটা আমার এক ফুপু, সে নিজেও খেয়াল করে, ইনস্ট্যান্ট সেও খেয়াল করে যে একটা মহিলা পেছনে বসা। মহিলাটা আমার আম্মার দিকে অদ্ভুত একটা হাসি দিচ্ছিল, যেটা আমার আম্মা দেখেনি, আমার দাদি এবং ফুপু দেখেছে। এবং মহিলাটি যখন আমার দাদি যখন বললো যে বৌমা তোমার পেছনের কি দেখো, এই কথা বলতেই জাস্ট মহিলাটা পানিতে লাফ দিল। পানিতে লাফ দেওয়ার সাথে দিন দেখা যাচ্ছে সেই আগের মতো দিন চলে আসছে, আবার সে বাতাস নেই। আর এর মধ্যে মজার ঘটনা ছিল যে বাতাসটা আবার মহিলাটা গায়ের মধ্যে লাগছিল না, মনে হচ্ছে যে মহিলাটা কিছুই টের পাচ্ছে না বাতাসে। তো আমার দাদা ইনস্ট্যান্ট বললো যে মাঝিকে বলো তুমি নৌকাটা বেরাও, এটা প্রবলেম হচ্ছে। নৌকাটা বেরানোর পরে মাঝি যেটা নোটিস করলো বা মাঝি যেটা বললো যে আমরা আসলে চাচাজি আমরা ভুল জায়গায় আসছি, আমরা এই জায়গাটা দিয়ে আসাটা ভুল হয়েছে, কারণ এই জায়গাটাতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, দেখা যাচ্ছে যে নৌকা ডুবে যায় বা নৌকার দিক হারিয়ে ফেলে বা অনেক ধরনের কিছুই ঘটে আর কি। আচ্ছা। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে রাসেল ভাই, এই যে হাওরের কথাগুলি বলছি, হাওরগুলি থাকে উইন্টারে থাকে জাস্ট একদম লং ইয়ার্ড, একদম সবুজ থাকে, জাস্ট এটাই পাহাড়ি ঢল পানি থাকে। তো এই হাওর এলাকায় যে জঙ্গলগুলি থাকে বা আমরা বন, ছোটখাটো বন বলি, এগুলি বেশ আগে থেকে, ইভেন এখনো বেশ কিছু জায়গা আছে যেটা আমাদের গ্রামের অনেকেই জানে, এসব জায়গাগুলি যাওয়া যায় না। ইভেন জঙ্গলে হয়তো দেখা যাচ্ছে প্রচন্ড শোষক ঝড় হচ্ছে, বাট সকালে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। আমি অনেক ঘটনা শুনেছি, অনেকেই অনেক কিছু দেখেছেন এটা বলে থাকেন, কিন্তু আমি যে এটা প্রথম শুনলাম এরকম যে লাল শালু পরা কিছু একটা এবং নৌকার পেছনে এরকম দেখেছেন, এবং যেই মুহূর্তে সে কিনা মানে পানিতে ঝাঁপ দিল সেই মুহূর্তে আবার সমস্ত ওয়েদার নরমাল হয়ে গেল। তো এরকম ঘটনা কি মানে মোটামুটি ঘটে ওইখানে, ওই অঞ্চলে? মোটামুটি বেশ আরো কিছু ঘটনা যেটা হয়তো আমি পরে শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রথম ঘটনা শুনলাম, আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাব। তবে দ্বিতীয় ঘটনায় যাবার আগে একটা ছোট্ট ব্রেক নেব। স্ট্রেট ইনটু রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কোথাও যাবেন না, কারণ খুবই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি আমরা। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 12:15। আমরা চমৎকার একটা ঘটনা শুনছিলাম, আরো বেশ কিছু ঘটনা আমাদের সঙ্গে রয়েছে, বেশ কিছু SMS এর মধ্যে চলে এসছে। যারা এই মুহূর্তে জয়েন করলেন এবং SMS করার নিয়মটি জানেন না, তাদেরকে জানিয়ে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। সৈয়দ মুহিব, আমাদের মুহিব আলী আমাদেরকে লিখেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদেরকে শার্লি খুলনা থেকে SMS করেছেন, আমাদেরকে জুয়েল আমাদেরকে SMS করেছেন।
এছাড়াও আমাদেরকে জুনায়েদ নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, উজ্জ্বল এবং সুজন খিলক্ষেত থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে কামরুল এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন ডার্ক মিনহাজ, এছাড়াও নুরুত্তম আমাদের এসএমএস করেছেন গৌরীপুর ময়মনসিং থেকে। সাব্বির সুজন আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে শাওন আমাদেরকে এসএমএস করেছেন শাফিন। এছাড়াও সাদিকা এসএমএস করেছেন, নিতা এসএমএস করেছেন আদিল ফ্রম নাটোর, জাভেদ মহাখালী থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন, আমি নামটা পড়তে পারলাম না, সরি, অ্যান্ড আবার চলে এসছে। আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রুবেল হাসান আমাদেরকে এসএমএস করেছেন, ইকো বড়ুয়া আমাদের এসএমএস করেছেন। এছাড়াও অ্যাঞ্জেল প্রিলা এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও মানিক সাভার থেকে এসএমএস করেছেন, শুনছেন সেটা জানিয়েছেন। আরমান খুলনা থেকে এসএমএস করেছেন, কিং শাহিব এসএমএস করেছেন। এছাড়াও ইকলাস ঢাকা থেকে এসএমএস করেছেন, শরীফ গাজীপুর থেকে এসএমএস করেছেন। যাই হোক, আমরা আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন, যার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। এবং শুরুতেই আমি আপনার কাছে আপনার নামটা একটু জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে কাইসার রহমানী। ওকে, কাইসার রহমানী, ওয়েলকাম ব্যাক। অ্যান্ড আপনার ঘটনায় আমরা চলে যাই। প্রথমে কোন ঘটনাটা শুনছি? প্রথমে আমার একটা ছোট্ট ঘটনা দিয়ে আমি শুরু করতে চাই রাসেল ভাই। বেসিক্যালি এই ঘটনাটা বলার ইচ্ছা ছিল না আমার, কিন্তু ইমেলটা পড়ার পরে আমার মানে ঘটনাটা বলতে ইচ্ছা হচ্ছে। ওকে, যে ওইখানে যিনি ইমেলটা পাঠিয়েছেন তিনি বলেছেন যে bd.com এবং সাদা দাড়ি, এবং উনি সাদা ওটাকে কি বলে জব্বা। আমাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিন যে সেই ঘটনাগুলো কি। এছাড়াও আপনি ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm, যেখানে আপনি আপনার আজকে পাঠানো মেলগুলো আগামী সপ্তাহে সিলেক্টেড মেলগুলো পড়া হবে এবং আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ইমেলগুলো আমাদের কাছে পাঠাবেন। আর এদিকে এসএমএস যারা করতে চান ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি এর মধ্যেই অনেকগুলো এসএমএস চলে এসেছে। আমাকে সুজন এসএমএস করেছেন ফ্রম বিকে কলেজ, আমাকে মেঘা ভূত নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, অয়ন মিরপুর থেকে এসএমএস করেছেন, তিনি অনেক প্রশংসা করেছেন ভূত এফএম এর। থ্যাংক ইউ সো মাচ। এবং তিনি বলছেন যে তারা হোম থিয়েটারে লাউড করে শুনছেন। ওকে, সো অনেক মজা পাচ্ছেন নিশ্চয়ই। দীপ্তি আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, এফএম শুনছেন এবং ম্যাথ করছেন। আমি একটা কথা বলি যে পরীক্ষা খারাপ হলে ভূত এফএম কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী না। অরিন্দম আমাকে লিখেছেন যে প্লিজ এসএমএসটা পড়ো, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস। এছাড়া আর কোনো এসএমএস এর ইনফরমেশন নাই। আকাশ আমাকে লিখেছেন মানিকগঞ্জ থেকে, তার প্রথম এসএমএস এটা। সুরভি আমাকে মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে আমার এসএমএস না পড়লে আর এসএমএস করবো না। শাহবাজ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকে ভূত এফএম শুনতে ভালো লাগছে, তার মানে অন্যদিন ভালো লাগে না, রাইট? রূপু তিশা ময়মনসিং থেকে এসএমএস করেছেন, তারা লিখেছেন যে উই লাভ ভূত এফএম। আমি শাহবাজের কথায় আবারও আসবো যে তিনি বলছেন যে আজকে ভালো লাগছে। ইট ডিপেন্ডস অন ইউ যে আপনারা কি ধরনের ঘটনা পাঠাচ্ছেন, কারণ আমি এখানে কোনো কিছু আমার হাতে নেই যে আমি একটা ঘটনা বানিয়ে আপনাদেরকে বলবো। সো আমরা যত বেশি ভালো ঘটনা পাবো আপনাদের কাছ থেকে, তত বেশি ভালো ঘটনা নিয়ে ভূত এফএম শুরু করতে পারবো আপনাদের জন্য প্রতি শুক্রবার ঠিক রাত 11:59। ঝুমুর, রিঙ্কু, পিঙ্কু, শিল্পী, বাহ বেশ মিলানো নাম, খুলনা থেকে তারা এসএমএস করেছেন আমাদেরকে। হুমায়রা আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন তার এসএমএস পড়া হয় না। আমাকে আরিফ এসএমএস করেছেন সিলেট থেকে, তিনি থ্যাঙ্কস জানিয়েছেন আমাকে। এছাড়াও আমাকে সাইদ এসএমএস করেছেন, সজল এসএমএস করেছেন আমাকে পটুয়াখালী থেকে। এছাড়াও আমাকে লাইফ নামে কেউ একজন শুধুমাত্র নামটাই লিখে পাঠিয়েছেন, আর কোনো কিছু লিখে পাঠাননি। রাভি আমাকে এসএমএস পাঠিয়েছেন আমাকে। রায়হান এসএমএস পাঠিয়েছেন কে ঢাকা থেকে। ইয়াসির উত্তরা থেকে আমাকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন পার্থ বরিশাল থেকে। আরিফুল আমাদের এসএমএস করেছেন। মিন্টু এবং রাকিব তারা শুনছেন সেটা জানিয়েছেন আমাদের কাছে। যাই হোক, আমরা আবারও পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের আরো একজন গেস্ট তিনি অপেক্ষা করছেন, যিনি শুরুতে একবার বলেছিলেন। আমরা তার কাছে আবারও ফিরে আসছি। আপনার নামটা বলবেন, যেহেতু আমাদের এখানে চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হবে। হ্যালো লিসেনার, আমি আহসান শামীম, আমি মোহাম্মদপুর থেকে এসেছি, গুলশান জাপান গার্ডেন সিটি থেকে।
সো রাসেল ভাই, আজকে আমার কাজিন তামিম আসছে, তোকে থ্যাঙ্কস জানাচ্ছি। ওকে। সো আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমি আমার আম্মার কাছে কিছুদিন আগে শোনা। সেটা আমাদের গ্রামের বাড়িতে যে কাজের মহিলা আছে তার মেয়ের ক্ষেত্রে, যার বয়স মাত্র 7 বছর। আচ্ছা। এবং এই ঘটনাটা বেশ অদ্ভুত একটা ঘটনা, যেটা আমার কাছে আসলে নিজের কাছে এটা বেশ অদ্ভুত মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমি আগে বলেছিলাম যে আমাদের গ্রামের বাড়ির নাম হচ্ছে ধরমপাশা। তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে যাচ্ছি। ধরমপাশা গ্রামটা হচ্ছে বেশ নিরিবিলি টাইপের এবং বেশ গাছ বা বেশ খোলামেলা সুন্দর একটা পরিবেশ। আচ্ছা। তো আমাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, যেটাকে আমরা পড়া বাড়ি বলি আর কি, পড়া বাড়ি বা পড়া বাগ বলি। যেটা সাধারণত মানুষ এখন পর্যন্ত বসতি আমি দেখিনি। ইনস্ট্যান্ট এখনো দেখা যাচ্ছে যে বসতি নেই, একটা ছোট রাস্তা আছে আর একটা বিশাল জঙ্গলের মতো আছে, কিছু ধান ক্ষেত আছে, বাট এখানে কোনো বসতি আমি ছোটবেলা থেকে দেখে আসছি, একই অবস্থা দেখে আসছি, ইভেন এখনো তাই অবস্থা আছে। তো আমার সেদিন আমাদের বাড়িতে মেহমান আসছিল। তো সেদিন মেহমান আসছিল আর সারাদিন সকাল থেকে বেশ গুড়ি গুড়ি বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল এবং ওয়েদারটা বেশ খারাপই ছিল। আচ্ছা। তো বাড়িতে মেহমান আসার কারণে বেশ খাওয়া দাওয়ার আয়োজন চলছিল এবং পিঠা টিঠা বানাচ্ছিল আমার চাচিরা বা আমার আম্মা, উনিও ছিলেন। তো কাজের মহিলাটা যে তার মেয়ের দেরি হবে বা কাজের মহিলা বাড়িতে যেতে দেরি হবে সে ভেবে, তো সে তার মেয়ে, তার নাম হচ্ছে তহুরা, তাকে বললো তহুরা তুই কাজ কর, তুই চলে যা, আমার একটু লেট হবে আসতে, তুই চলে যা বাড়িতে। তো ওকে হাতে 4 থেকে 5টা পিঠা হাতে দিয়ে বললো তুই চলে যা। তো সে যাবে, তো তার মা বলছে এটা কাজ কর তহুরা, তুই ওই পরাবাগের রাস্তা দিয়ে যা। তখন বাজে 7টা থেকে 8টা। আর 7টা থেকে 8টা হচ্ছে রাসূলের মোটামুটি একটা বেশ ভালো রাত, গ্রামের বাড়িতে জন্য বেশ ভালো রাত কিন্তু। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে গ্রামের বাড়ির যে ছেলেমেয়েরা থাকে 7-8 বছর, বেশ তারা যথেষ্ট মানে সাহসী বলবো বা প্র্যাকটিক্যাল বলবো, যথেষ্ট। ইভেন ঢাকা শহরের ছেলেমেয়েদের থেকেও বেশ সাহসী থাকে। তো সে ছোট মেয়েটি কিছু 7-5 না ভেবেই সে ভাবলো ঠিক আছে, তার মা বললো তুই এর কাছে পরাবাগ দিয়ে চলে যা, ওটা শর্টকাট হবে। আচ্ছা। তো সে রওনা দিল। তো সে যাচ্ছে, তো মেয়েটা, আমি একটু বলে রাখি যে মেয়েটা পরা ছিল একটা লাল ফ্রক পরা ছিল। আচ্ছা। তো মেয়ে যাচ্ছে একা যাচ্ছে, ঘুরি ঘুরি টিপ বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো হঠাৎ করে সে মাঝ রাস্তায় যখন আসলো তখন সে একটা অদ্ভুত জিনিস দেখলো। জিনিসটা এরকম ছিল যে সামনে যাচ্ছে, ঠিক রাস্তার পাশে ঠিক তারই মতো একটা মেয়ে। আচ্ছা। ব্যাপারটা এত অদ্ভুত যে তারই মতো একটা মেয়ে তার দিকে তাকিয়ে একটা হাত পেতে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল, সেই মেয়েটার কোনো পা ছিল না, সে জাস্ট ঝুলে ছিল, মানে মনে হচ্ছিল বাতাসে সে ঝুলে আছে, ভেসে বেড়াচ্ছে এরকম কিছু একটা। তো সে ছোট মেয়ে, সে কি ভাববে কি বলবে, সে পিঠা না দিয়ে সে কিছু ভাবলো, সে চিন্তা করলো এটা কিছু অন্য কিছু হতে পারে, তাও ভাবেনি, তার মাথায় জিনিসটা তাও আসেনি যে অন্য কিছু হতে পারে। তো সে চলে যাচ্ছে, সামনে গিয়ে দেখে যে আবার সেই মেয়েটি। এবার সে রাস্তার পাশে ছিল না, সে আমাদের রাস্তার পাশে ছোট একটা পুকুরের মতো ছিল, সে পুকুরের উপরে পানির উপরে সে ভেসে আছে, সেই ছোট্ট মেয়েটি, তার মতো হুবহু তার মতো মেয়েটি। তো এই ব্যাপারটা দেখার পরে মেয়ে আর সহ্য করতে পারলো না, হয়তো সে অতিমাত্রায় ভয় পেয়ে গেল। তো সে দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত গেল, বাড়ি পর্যন্ত উঠানে গিয়ে উঠান পর্যন্ত পৌঁছলো। কিন্তু তখন যে জিনিসটা সে লক্ষ্য করলো বা দেখলো, সেটা দেখে সে আর জ্ঞান রাখতে মানে তো ইনস্ট্যান্ট সে সেন্সলেস হয়ে যায়। সেটা হচ্ছে তার ঠিক ঘরের উপরেই সেই মেয়েটি, লাল ফ্রক পরা মেয়েটি ঝুলে আছে, হাত পেতে আছে, পিঠা চাচ্ছে বা কিছু একটা চাচ্ছে, এরকম একটা হাত পেতে আছে। তো এই মেয়েটি সাথে সেন্সলেস হয়ে যায়। তারপরে 2 থেকে 3 দিন পর তার মানে একটা ভালো ট্রিটমেন্ট হওয়ার পরে সে একটু সুস্থ হয়। তখন সে ঘটনাটা সবার কাছে শেয়ার করে, তার বাবা মার কাছে শেয়ার করে। তো এর পরেও দেখা যাচ্ছে যে প্রায় 1টা বছর আমি যেটা শোনার কথা সেটা হচ্ছে সেই মেয়েটা একটু মানে অ্যাবনর্মাল বা টাইপের ছিল আর কি। সে কথাবার্তা বলতো, ওইভাবেই কথা বলতো, মাঝে মাঝে সে চলে যেত ওই রাস্তা দিয়ে হাঁটতো, বিকাল সন্ধ্যা হলে সে ওই রাস্তা দিয়ে ঘুরঘুর করতো, মানে তাকে ওইভাবেই একটা মানে কি বলবো এটাকে, মানে অনেকে দেখেছে এভাবে। আচ্ছা, ওই এলাকাতে দেখেছে এবং ওই এলাকার মোটামুটি তার মানে অনেক মানুষ এই ঘটনার সাথে পরিচিত বা তারা জানে যে অনেক ঘটনার সাথে পরিচিত। এবং এই ওই যে জায়গাটার কথা বললাম পরাবাগের ঘটনা, আমার আব্বার কাছ থেকে শোনা, সেটা প্রায় 200-300 বছর আগের ঘটনা। এটা আমার আব্বা তার দাদা মানে লোকমুখে শুনে কথা। ওখানে নাকি প্রজারা যখন মানে খাজনা না দিত তখন বেশ অত্যাচার করতো ওই এলাকায়। আমাদের ধরমপাশা এলাকায় একসময় ইন্ডিয়ার ইয়েতে ছিল, তারপর বেশ কিছু পরে এটা বাংলাদেশের ইয়েতে আসে, নেত্রকোনাটা, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, সরি। তো ওইখানে একটা নাকি ঘটনা ঘটেছিল, এটা আসলে মানে খুব একটা প্যাথেটিক ঘটনা ছিল। সেটা হচ্ছে যে
দুই প্রজা বা যেটা বলবো বা সাধারণ জনগণ খাজনা দেয়নি, তো দেয়নি কিন্তু তারা ইভেন আর্গুমেন্টে গিয়েছিল রাজার সাথে। আচ্ছা, তো দুইটা লোককে নাকি মানে সবার সামনে জবাই করে কেটে টুকরা টুকরা করে এটা হাতি দিয়ে ওই পাতিলে করে মাংস ছিটিয়ে কুকুরকে খাওয়াচ্ছিল আচ্ছা। সেই জায়গাটা। আমি জানি না, হয়তো সেই কারণে হতে পারে, পরাবাড়ি যেহেতু বলে এটা 100 বছর আগে নাকি এরকম একটা বা বসতি ছিল, বাট এখন পর্যন্ত সেই জায়গাতে ধর্মপাশা যারা আছে অনেকেই জানে ব্যাপারটা যে পরাবাড়িটা কিরকম ভয়ঙ্কর জায়গা। রাইট। সো এই ছিল আপনার ঘটনা। ওকে, সো আমি এর মাঝখানে বেশ কিছু এসএমএস চলে এসেছে, আমি এসএমএস পড়তে চাই। আমাকে হাউস এন্ড আচ্ছা খুলনা থেকে এসএমএস করেছেন সুজন রাশেদ, আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন রনি চিটাগং থেকে, এবং তিনি বলছেন যে ভাই আমার এসএমএস পড়া হয়নি, প্লিজ পড়ো আমাকে। তিনি বলছেন যে তিনি আর বৃষ্টি একসাথে ভূত এফএম শুনছেন। ওকে, মাঝারুল ইতি, বাপ্পি, ফাহাদ, সোহেল, সজীব ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন। মিথুক শামীম আমাদের এসএমএস করেছেন মোরুলগঞ্জ বাগেরহাট থেকে। এছাড়াও সাজ্জাদ সাজু সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। কয়েক বন্ধু মিলে তারা কম্পিউটার স্পিকার দিয়ে কানেক্ট করে তারপরে ভূত এফএম শুনছেন। রাখি আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে। এছাড়াও ডিএ নাইম মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন, এটা তার প্রথম এসএমএস। মিজান সিলেট থেকে এসএমএস করেছেন, আজকে তার খুব মন খারাপ বাট এখন ভূত এফএম শুনছেন এবং কিছুটা ভালো লাগছে তার কাছে। আমাকে আনন্দ অনুপ ময়মনসিং থেকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন টুম্পা ফ্রম রকনপুর। এছাড়াও আমাদের এসএমএস করেছেন এ আর আজাদ, আমাদেরকে রাজীব দাস সিলেট থেকে এসএমএস করেছেন। ইশরাক এবং ঝর্ণা আমাদের এসএমএস করেছেন। রনক এসএমএস করেছেন, রনক আলিম রাব্বি, শাহিদ, চারজন মিলে তারা ভূত এফএম শুনছেন। এস কে রনি শনির আখড়া থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি এসএমএস করেছেন মাহি, এসএমএস করেছেন সাইফুল তিতাস কুমিল্লা থেকে। খোকন আমাদের এসএমএস করেছেন ফ্রম দোহার, এবং আমাদেরকে আরো অনেকেই জানিয়ে এসএমএস করতে চাচ্ছেন। লোপা ফ্রম বরিশাল আমাদের এসএমএস করেছেন। সো যারা এসএমএস করতে চান তাদেরকে বলি এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা ইমেইলে আপনার ঘটনা পাঠাতে চান এবং চান যে স্টুডিওতে সরাসরি উপস্থিত থেকে আপনার ঘটনাটি আমাদেরকে জানাবেন, তারা ইমেলে আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন। লিখে ফেলুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসটি। এখানে আপনার ঘটনার সাথে অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। আমরা পরবর্তী ঘটনায় তো যাবই, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক আমাদের নিতে হবে। বাট কোথাও যাবেন না, ফিরে আসবো এক্ষুনি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর এখানে যদি আপনি এসএমএস পাঠাতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে এসএমএস করুন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি এসএমএস করতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে স্পেস প্রাণ 2 আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে আরিয়ান নিকিতা নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাদেরকে টুকু এবং রাফি আমাদেরকে এসএমএস করেছেন। মাশরাফ মুসাফির আমাদের এসএমএস করেছেন। সানি এবং অনু আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও মিম এসএমএস করেছেন মানিক গাজীপুর থেকে। আকিব পুরান ঢাকা থেকে এসএমএস করেছেন। লিখন কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন। সজল ডুমুরিয়া থেকে এসএমএস করেছেন। সবুজ রাজশাহী থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে সাপু মিরপুর থেকে আমাদেরকে অর্ঘ্য যশোর থেকে এসএমএস করেছেন। সো আমি আরো এসএমএস পড়বো, তার আগে আমরা আবারও একটা ঘটনায় চলে যাই। আমাদের এখানে আছেন কায়সার রহমানি, তার কাছে আমরা আবারও ফিরে আসছি নতুন একটা ঘটনার জন্য। রহমানি ভাই, আমরা নতুন ঘটনায় চলে যাই। আসলে আজকের ঘটনাগুলো খুব আমার ছোট্ট ছোট্ট রাসেল ভাই, যে নো প্রবলেম। আসলে যে ঘটনার আকস্মিকতা, তো সেই ঘটনায় আমার চাচির একটা ঘটনা আমার মানে জানা আছে। সেটা হচ্ছে যে
সে মেলটাতে লেখা আছে যে বাইরে থেকে কেউ যদি ডাক দেয় তাহলে, মানে আমরা গ্রামে যখন থাকতাম তখন বলতাম যে এক ডাক ড্রাইভ করবেন এবং অবশ্যই এই সমস্ত কথাটা মাথায় রাখবেন না, মাথা থেকে বের করে দিন। যাই হোক, আমি নেক্সট ঘটনায় যাব, তবে তার আগে আমার কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা আমি পড়তে চাই। এবং তিনি আজকে এখানে আসতে পারেননি, বাট আমাদেরকে ইমেল পাঠিয়েছেন। আমাকে যিনি ইমেল পাঠিয়েছেন তার নামটা পড়ছি, এবং তিনি আমাকে লিখছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, হাসানের সেলাইয়ের মতো। আঙ্কেল বলেন, এম হাসানের হাতে সেলাই করেছি। আন্টি শুনে খুব অবাক হলেন এবং উনি বললেন যে উনি মনে করেছেন যে আঙ্কেল বুঝি তার সাথে ফান করছে, এবং তিনি বলেন যে সিরিয়াসলি আমি এম হাসানের কাছ থেকেই সেলাই করে নিয়ে আসছি। আন্টি বলল যে তিনি তো গত এপ্রিলে 2009 রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আঙ্কেল তার মুখে এই কথা শুনে ভয় এবং অবাক একসাথে দুটোই হন। তারপর রাতে ভয়ে আঙ্কেল আর দোকানে যায়নি। পরদিন সকালে তার দোকানে গিয়ে দেখেন যে দুজন লোক সেলাই করছে, বাট এম হাসান সেখানে নেই। তখন তিনি তাদেরকে পুরো ঘটনাটি খুলে বললে ওরাও অবাক হয়ে গেল, এবং তার কথা শুনে এবং জামাগুলো সেলাই দেখে তারা বলল যে এটা অবশ্যই সেই ভদ্রলোকেরই, অর্থাৎ এম হাসানের সেলাই। তারপর অনেক লোক আসলো এবং তার কথা শুনলো, এবং জামাগুলো সেলাই দেখে সবাই অবাক হয়ে, সবাই বিলিভ করতে পারছিল না যে, বাট কিচ্ছু করার নেই। সবাই দেখে বুঝলো যে এটা এম হাসানের সেলাই, যিনি কিছুদিন আগে মারা গিয়েছেন। আমার ইমেলটা পড়তে শুধুমাত্র একটা কারণে কষ্ট হলো, যেখানে দাড়ি কমার খুব অভাব, সো আমি আসলে গুলিয়ে ফেলছিলাম। সো যারা ইমেল লিখবেন তারা প্লিজ একটু এদিকে খেয়াল রাখবেন, দাড়ি কমা, ফুল স্টপ, যেটাই বলি না কেন। আপনি যদিও মানে ইংলিশ লেটারে লিখেছেন, বাংলা একটা মেইল, সেখানে এই ঝামেলাগুলো হওয়ার কারণে পড়তে খুব সমস্যা হয়ে যায়, এবং তাতে হয়তো যারা শুনছেন তারা বিরক্ত হতে পারেন। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন। আপনার ঘটনাটা শুনি ভাই, আপনার নামটা বলবেন প্লিজ, আপনি কোথা থেকে এসেছেন সেটাও বলবেন। আরেকবার বলতে হবে নামটা। হ্যালো লিসেনার, আমার নাম ছোটন, আমি আসছি শ্যামলী আমতলা থেকে। আমাদের গ্রামের বাসা জয়পুরহাট জেলায় শান্তিনগর গ্রামে। তো আমি যে ঘটনাটা বলবো এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া, আজ থেকে প্রায় 18-20 বছর আগের। আমার বাবা ছিল একজন কাপড় ব্যবসায়ী। সে মানে দোকানদারি করার জন্য প্রায় রাত করে বাসায় ফিরত, সাথে আমার মামা থাকতো। কিন্তু মানে এখন আমার বাবার একটা ফ্রেন্ড ছিল হুজুর, উনি ছিল স্থানীয় মসজিদের হুজুর। তো একদিন আমার বাবার ফ্রেন্ড হুজুর আর আমার মামা দোকানে বসে কথাবার্তা বলতেছিল এমনি। তো ওই সময়ে একটা পাগল আসছিল, একটা পাগল টাইপ লোক এসে আমার বাবার কাছে, আমার বাবার আর কি পরনের লুঙ্গিটা চাই, মানে একটা লুঙ্গি চাই। তা আমার বাবা আর কি লুঙ্গি দিতে চাই, আমার মামাকে বলে যে বাসা থেকে একটা পুরাতন লুঙ্গি এনে একে দাও। তো আমার মামা আমার বাবার কথা অনুযায়ী বাসা যায় আমার আম্মার কাছ থেকে একটা পুরানা লুঙ্গি নিয়ে এসে পাগলকে দিতে চায়, কিন্তু পাগল ওই লুঙ্গি নিবে না, আমার বাবার পরনের লুঙ্গি নিবে। আমার বাবা যে লুঙ্গিটা পয়রা ছিল সেই লুঙ্গিটাই নেবে, কিন্তু আমার বাবা কোনো মতে দিতে রাজি ছিল না। আমার বাবা বলছিল যে নতুন একটা লুঙ্গি কিনে দিই, সেটা নেন না, সেটাও নেবে না, কিন্তু আমার বাবার পরনের লুঙ্গিটা নেবে। তো এরকম অনেকক্ষণ যাওয়ার পরে আমার বাবার সাথে যে হুজুরটা ছিল উনি বলতেছে ঠিক আছে কি আর করবা, লুঙ্গিটা দিয়ে দাও। তো আমার বাবা বলতেছে যে কি বলেন এসব, পরনের লুঙ্গি দিয়ে দিব। তাই বলতেছে কিছু হবে না, আপনি দিয়ে দেন। তারপরে বাবা হুজুরের কথা অনুযায়ী লুঙ্গিটা পুরাতন বাসা থেকে যেটা নিয়ে আসছিল ওটা চেঞ্জ করে বাবার পরনের লুঙ্গিটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পরে নর্মালি এরকম 5-6 মাস গেছে। যাওয়ার পরে একদিন আমার বাবার মামা দোকানে আর কি ব্যবসার কাজে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে আমার বাবা আর কি বাসায় একাই চলে গেছে রাত, তখন আনুমানিক 10টা কি 11টা বাজে এরকম টাইমে বাবা একাই বাসায় চলে গেছে। যাওয়ার পর আমার মা আর কি আমার বাবাকে বলছে, আমার মামার কথা জিজ্ঞেস করছে। আমার মা বলছে আমার মামার নাম নান্নু, বলছে নান্নু কোথায়? তো বাবা বলছে নান্নু নাই, নান্নু আজকে দোকানে থাকবে, এই কথা বলে চলে আসছে। আম্মা তখন বাবার সাথে একটু রাগারাগি করে বলছে যে না, ওরা ডাইকা নিয়ে আসো, ওরা খুঁজতে যাও। তখন বাবা আর কি খাওয়া দাওয়া করে তখন আনুমানিক রাত 11টা-12টা বাজে, তখন আর কি খুঁজতে পারাইছে।
খুঁজে মামারে পায় নাই, না পেয়ে তখন বাসায় একাই ফিরতেছিল। আমার বাবার হাতে একটা হারিকেন ছিল। তখন আর কি আমাদের বাসা থেকে 1-1.5 গজ দূরে একটা বাঁশঝাড় ছিল। তো যখন আমার বাবা বাঁশঝাড়ের সামনে দিয়ে আসতেছিল, রাস্তায় কিছু ছিল না, কিন্তু হঠাৎ রাস্তায় একটা হোঁচট খায়। রাস্তায় তখন কিছু ছিল না, তো নর্মালি হোঁচট খায়, পায়ে একটু আঘাত পাইছে, আঘাত পায়ে বাসায় আসছে। বাসায় আসার পরে নর্মালি বাসায় কাউকে কিছু বলে নাই, না বলে শুইছে, ঘুমাইছে। পরের দিন সকালবেলা উঠে গোসল টোসল করে টোরে খাওয়া দাওয়া করে দোকানে গেছে। দোকানে যাওয়ার পরে রাইতে যখন রাত হয়েছে, রাইতে যখন বাসায় আসবে, সেই টাইমে একা আর বাসায় আসতে পারে না, তাকে নাকি ভয় লাগে, তাকে ভয় লাগে। তো এরকম করার পরে 2-3 জন মিলে বাবাকে বলে, কিসের জন্য ভয় লাগবে, আপনি প্রতিদিন যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, ভয় লাগার কিছু নাই। তারপর বাবা বলে, না আমি একা যাইতে পারবো না, আমার ভয় লাগে। তারপরে 2-3 জন মিলে বাবাকে আর কি বাসায় নিয়ে আসছে। আমার মামা আর 2-1টা মামার ফ্রেন্ড মিলে বাসায় নিয়ে আসছে, এসে রাখছে। তারপর সেদিন নর্মাল গেল। পরের দিন দোকানে গেছে, দোকান থেকে আবার রাইতে বেলা বাসায় যাওয়ার সময় একই কেস। এরকম যখন 2-3 দিন হলো, হওয়ার পর আমার মা আমার নানাকে খবর দিল যে আপনি একটু আসেন, আমার বড় বোনের নাম শম্পা, শম্পার আব্বা কেমন জানি করতেছে, একটু আসেন। আচ্ছা। তাই আমার নানা আসছে বাসায়। আসার পরে সব শুনছে, মানে নর্মালি তখন বাসায় আব্বা যে হোঁচট খাইছিল কাউকে বলছিল না, নানা আসার পরে এই কথাটা সবাইকে বলছে। তাই সবাই শুনছে, শোনার পরে নানা বলছে, ঠিক আছে, তোমার যে ফ্রেন্ড হুজুর আছিল, ওই হুজুরও কিছু বলো নাই? না, হুজুরও কিছু বলি নাই। তো ফজর নামাজ পড়তে যাওয়ার সময় নানার আর কি রাইতে আসছিল, আসার পরে ঘুমাইছে। তো ফজর নামাজ পড়বে এই জন্য উঠছে, উঠে বাবা মানে আমার বাবাকে ডাক দিছে, আমার নানা মামারও ডাক দিছে, ডাক দিয়ে মসজিদে গেছে আর কি নামাজ পড়তে। নর্মালি মানে মসজিদে গেছে, তখন যাওয়ার সময় আমার নানা আমাদেরকে একটা কয়েন দিয়ে গেছিল, মানে ছোটবেলা আর কি 1 টাকার কয়েন দিয়ে গেছিল। তাই আমরা তখন নানা আসছে তো মজায় ছিলাম, এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে করছিলাম, যে নানা আসছে অনেকদিন পর বাসায়, এই জন্য তাড়াতাড়ি ঘুমাতে করছিলাম সেদিন। তো আমাদের কয়েন দিয়ে গেছিল, আমি আর আমার বড় ভাই কয়েন নিয়ে খেলতেছিলাম, আর নানা, আব্বা আর আমার মামা এই 3 জন নামাজ পড়তে চলে গেছে মসজিদে, আর আমরা কয়েন নিয়ে খেলতেছিলাম। তো কয়েন নিয়ে খেলতে খেলতে আমরা কয়েনটা আমাদের খাটের নিচে চলে গেছে আর কি, মানে গ্রামের বাসায় নর্মালি এমনি চকি থাকে, আমরা চকিতে থাকতাম, চকির নিচে চলে গেছে। তা আমার বড় ভাই আমাকে বলতেছে যে যাই কয়েনটা নিয়ে আয়। তখন আমি যাই আর কি কয়েনটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে কয়েনটা খুঁজতে যাই আর কি, নর্মালি একটা 1.5 থেকে 2 ইঞ্চি বড় একটা তাবিজ পাইছিলাম। 1.5 থেকে 2 ইঞ্চি বড় একটা তাবিজ পাইছিলাম। তাবিজটা পাই আমি আমার মাকে দিছি। মা তখন নর্মালি তাবিজটা খুলে নাই, মাটা তাবিজটা হাতে রেখে দিছিল আর কি, সাইডে রেখে দিছিল। রেখে দেওয়ার পরে আমার নানা ওরা নামাজ টামাজ পড়ে টুরে আসছে, আসার পরে হুজুরের সবকিছু বলছে, বলার পরে আর কি তখন হুজুরের তাবিজটা দেখাইছিল না, হুজুরে বলছে, বলার পরে হুজুর বলছে যে এই ঘটনা তো আমার আগে কিছু বলে নাই। তখন আমার নানা বললো যে দেখেন কিছু করা যায় কিনা, এরকম করতেছে, এটা তো নর্মালি আগে করে নাই, এখন এরকম করতেছে কেন। তখন হুজুরের কি একটা মানে কয়েকজনের নাম লিখলো। This track was downloaded from FusionBD.com. নাম লেখে একটা দোয়া পড়ে ওখানে একটু ফু দিল। ফু দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ঘুরে মানে একটা নাম লেখছে আর একটা জিনিস রাখছিল, রেখে দোয়া পড়ে ওই জিনিসটার উপরে ফু দিছে। তখন ওই জিনিসটা ঘুরে ফিরে খালি হুজুরের নামেতে যাচ্ছিল। আচ্ছা। তখন আমার নানা নর্মালি বললো যে এটা ঘুরে ফিরে আপনার নামে কেন যাচ্ছে। তখন হুজুর বলে যে আমি এই কাজটা করতেছি তো এই জন্য আমার মানে আমি এটা মানে চূড়াটুরা পড়িয়া করতেছি, এই জন্য আমার নামে ওখানে যাচ্ছে। নানা তখন আর কিছু বলে নাই। তাই হুজুর যখন যাবে তখন আর কি আমার আম্মা তাবিজটা দেখালো হুজুরকে। তখন তাবিজটা যখন খুলছে রাসেল ভাইয়া, তখন তাবিজের ভিতর একটা চামড়া, আমার বাপের যে পুরনো লুঙ্গিটা ছিল ওই লুঙ্গির এক টুকরো, কিছু মানে মাটি আর গাছের শিকড় ছিল, ঠিক আছে। ওগুলা বাইটাই করে এমনি নর্মালি রেখে দিছে। আর আমার নানা, এটা কি সেই লুঙ্গি যে লুঙ্গিটা পাগল? হ্যাঁ, সেই লুঙ্গির টুকরো। তা আমার নানা বলতেছে যে নর্মালি এরকম করতেছে, তোমরা সবাই আমাদের সাথে চলো, আমার সাথে চলো, আমার বাসায় চলো। আমার নানা বাসায় নওগাঁতে, চলো নওগাঁতে চলো। তা আমরা সবাই তখন আর কি রেডি হয়ে, মানে 10টার দিকে ট্রেন ছিল, আমরা ট্রেনে নওগাঁ চলে গেলাম কি। যাওয়ার পর ওখানে প্রায় 6-7 দিন থাকলাম। আর এখানে আমার মামা আমাদের দোকান দেখতেছিল, দোকানের ব্যবসা বাণিজ্য সব সামলাচ্ছিল।
তো আমরা নানা বাসায় গেলাম, নানা বাসায় যাই 6-7 দিন থাকলাম। তো তখন আর কি নানারা বললো যে এভাবে আর কতদিন থাকবা, ওদিকে তো ব্যবসা বাণিজ্য আছে, দেখতে হবে এগুলা সব। তে তোমরা সবাই আমার আম্মা বলতেছে তা আমরা চলে যাই আব্বা, তা কয়দিন পরে আপনি আবার আইসেন। তো নানা বললো ঠিক আছে যাবো। তা আমরা চলে আসলাম। আসার পরে মানে জয়পুরে চলে আসছি। আসার পরে সবাই বলতেছিল যে আপনার এই বাড়িটা চেঞ্জ করেন, এই বাড়িটা সমস্যা হচ্ছে আপনাদের। তো তার আগের কটা ঘটনা, যে আমরা যখন আসছি নানা বাসা থেকে আসার 2-3 দিন পরে যত সম্ভব এটা ঘটনা, মানে ঠিক খেয়াল নাই 2-3 দিন কি এরকম 1 সপ্তাহ হবে। নো প্রবলেম, আপনি ঘটনা বলেন। ঠিক আছে। তো তখন আর কি আমরা সবাই বাসায়, আমার আম্মা, আমি, আমার আব্বা, আমার ভাইয়াও ছিল। আমি ঘরে বসেছিলাম দুপুর টাইমে। তখন আমার আম্মা বলতেছে যে গোসল করে আসো, তুমি গোসল করে খাই দায় শো, ঘুমাও। তো আমি বলতেছি আমি একা একা গোসল করবো না, আপনি চলেন আমার সাথে গোসল করে দেন। তখন আমি ছোট আর কি, আমার বয়স 5-6 বছর। তো আম্মা নিয়ে গেল, নিয়ে যা গোসল টুসুল করে আমাকে বারান্দা দাঁড়া করে গা মোছা দিচ্ছে। ওই টাইমে দেখা যাচ্ছে যে বাড়িতে, গোটা বাড়িতে অনেকগুলো বিড়াল, একই কালারের অনেক কয়টা বিড়াল, আর একটা বড় বিড়াল গোসল করে যখন নিয়ে আসছে তখন আম্মা একটু শকিং যে কি ব্যাপার, এতগুলো বিড়াল একই কালারে এখানে এত একসাথে কিভাবে। তখন আর কি আমার আব্বারে ডাক দিতে গেছে যে একটু এদিকে আসো তো, দেখো তো এতগুলো বিড়াল বাসায় কি ব্যাপার। যখন আব্বা আসছে একটা বিড়ালও ছিল না, একটা বিড়ালও ছিল না। নর্মালি আব্বা তখন কিছু বলে নাই, কিন্তু আম্মার আমি একটু ছিলাম, আমি নিজেও দেখছি, আম্মাও দেখছে। তখন আমরা একটু ছিলাম। তো আম্মা বলতেছে যে কি ব্যাপার এরকম হলো। তো তখন আর কিছু হয় নাই। তারপর আমরা রুমে চলে গেছি। যাওয়ার পরে কয়েকদিন এইভাবে নর্মালি আমার বাবার অসুখ আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে নর্মালি বাড়তেছে, এইদিকে ট্রিটমেন্টও হচ্ছে। ঠিক আছে। তখন আমরা রুমে চলে গেলাম। যাওয়ার পরে আরেকদিন আমরা বিছনাতে শুবো আর কি, আমি, আমার আম্মা, ভাইয়া সবাই শুবো বিছনাতে। হঠাৎ করে আব্বা এসে বলতেছে তোমরা বিছনাতে শুচ্ছ কেন, ওখানে সাপ আছে দেখতে পাচ্ছ না? কিন্তু রাসেল ভাই আমরা কেউ একটা কিছু দেখতে পাই নাই, কেউ একটা কিচ্ছু দেখতে পাই নাই। পুরা ভয় খেয়ে গেছিলাম যে কি ব্যাপার, বিছনায় সাপ আসবে কোথা থেকে। আব্বা বলতেছে তোমরা ওখানে শুয়ে না, ওখানে সাপ আছে। আচ্ছা। তখন আর কি আম্মা বলে কই সাপ, এই কথা বলার পরে কি না সাপ আছে তোমরা শুয়ে না। তখন নর্মালি আমরা অন্য ঘরে যাই শুই, আব্বারে ওই ঘরে তখন করলাম। তা এরকম ভাবে চলতেছে। চলতে চলতে এখনো আমার বাবার অসুখ দিন দিন বাড়তেছে। বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আছে যে সে কাউরে চেনে না, সে তার ছেলে মেয়েকেও চেনে না, এরকম পরিস্থিতি। ওকে, সো আপনারা কোনো চিকিৎসার ব্যবস্থা? আমরা রাসেল ভাইয়া অনেক চিকিৎসা করাইছি, আমাদের যতদূর সম্ভব ছিল। আমাদের জয়পুরের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে ভাইয়া, আমার বাবার পিছিয়ে চিকিৎসা করাইতে। আচ্ছা। এখন যে আমার মা আমার ফ্যামিলির হাল ধরছে। আমার বাবা নর্মাল অনেক কবিরাজ দেখাইছে, অনেক কিছু দেখাইছি। তো নর্মালি কবিরাজরা সবাই আর কি বলে যে এটা ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের পরিচিত কেউ। এমনও ঘটনা ঘটছে যে এত আমার বাবার সাথে যে জিনিসটা আছে এত যে একটা কবিরাজ আসছিল আমাদের বাসায় আর কি আমার বাবার ট্রিটমেন্ট করার জন্য। ওই কবিরাজটা প্রথম দিন যখন ট্রিটমেন্ট করাইছে আর কি, উনি খুব নার্ভাস হয়ে গেছিল। আমাদের বাসায় ছিল রাতের বেলা, উনি আমাদের যে বিছনাতে ঘুমাইছে গোটা বিছনা অবস্থা খারাপ করে দিছে, বাথরুম করে দিছে যখন ইয়েটা হয়। ফাইন। তো আমরা পরবর্তী ঘটনায় যাবো, এর মাঝখানে আমরা কিছু SMS পড়ে আসি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে CID ভূত উত্তরা থেকে লিখেছেন, যুবরাজ চিটাগং থেকে লিখেছেন যে ভালো লাগছে তার কাছে রাসেল ভাই, আমি তাজিব ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন যে আজকে আমার খুব ভয় করে এবং আমার বাসা, আচ্ছা তার বাসা হচ্ছে চকবাজারে, এবং আমাদেরকে শাউন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন চাঁদপুর থেকে রাকিব হাসান। এছাড়াও আমাদেরকে SK ঘোস্ট লিখছেন যে খুব ভালো লাগছে এবং ভয় লাগছে, এবং তিনি বলছেন যে স্মৃতি সেন্ট্রাল স্কুল ভাইয়া SMS না পড়লে আর SMS করবো না। আচ্ছা, তার স্মৃতি SMS করেছেন। ইভা আমাদের SMS করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে, এবং তিনি বলেছেন যে আমি এবং আম্মু লাইট নিভিয়ে ভূত FM শুনছি, ভয় পাচ্ছি। মাইনুল আবেদিন আমাদের লিখেছেন যে আচ্ছা তিনি লিখেছেন
কলাবাগান ঢাকা থেকে, যে আমি কিছু ঘটনা বলতে চাই। আপনার ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা আমার আপনার ইমেল অ্যাড্রেসটা যাচ্ছেন তিনি। ইমেল অ্যাড্রেসটা আমি বলি যে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমাকে উষা, সাগর, প্রিন্স, নওশাদ, নিশাত, সুমন তারা সবাই বলছেন যে তারা সবাই এক্সাইটেড আজকের ঘটনাগুলো নিয়ে। এছাড়াও তারা লিখেছেন সাতক্ষীরা থেকে। আমাদেরকে আকাশ গুলশান থেকে লিখেছেন যে ভাইয়া আমি অ্যান্ড আমার ওয়াইফ একসাথে ভূত এফএম শুনছি, বাট আমার ওয়াইফ সিলেট থেকে শুনছে, খুব ভালো লাগছে। যাই হোক, ভূত এফএম এর মাধ্যমে তাও একসাথে দুজন একই জিনিস শুনছেন। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের সঙ্গে আরো একজন আমাদের গেস্ট রয়েছেন যিনি তার ঘটনাগুলো শোনাবেন। শুরুতে আপনার নামটা একটু বলবেন প্লিজ। হ্যালো লিসেনার, আমি ইমরান হোসেন ফাহাদ, আগ্রাবাদ আলতাদা থেকে স্টাডি করছি বিবিএ, ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে। আমার ঘটনাটা হচ্ছে 2004-এর, স্কুলে তখন পড়তাম। তো তখন প্রতিদিন আমি দেখতাম আমার বাসার সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে। তো সেই গাছটাতে দুপুর দিকে একটা কাক এসে ডাকতো ডেইলি। নট দ্যাট যে বিকালের দিকে বা সকালের দিকে, এমন না, জাস্ট দুপুরের দিকে আসতো একটা কাক এবং চলে যেত। বিকালে অন্য কাকরা আসতো, কিন্তু তারা আমাদের বাসার সামনে আসতো না, কৃষ্ণচূড়া গাছে বসতো না, অন্য কোথাও থাকতো, ছাদে বা সামহার। বাট একটা কাক আসতো স্পেসিফিকলি দুপুরবেলা। তো ও চিল্লাতো, তারা এলো, আবার চলে আসতো। তো আমি এটা দেখতে পেতাম, জাস্ট শাওয়ার করে বারান্দায় গেলে তখন আমি দেখতে পেতাম, এবং আমি প্রতিদিন কাকটাকে দেখতাম, কাজ আমি প্রতিদিনই স্কুলে যাওয়ার সময় ওইখানে যেতাম। দেন তো আমি আর কাউকে এটা বলিনি, কাজ আমি কিছু জানি না এই ব্যাপারে। তার কিছুদিন পরে একদিন আমাদের বাসার নিচতলার একজন মানুষ মারা যান। উনি আমার একজন শিক্ষক ভাড়া থাকতেন আমাদের বাসার নিচতলায়। তো ওনার মা মারা যান। তো সেদিন ওনার মা মারা যান, আমি একটু কষ্ট পাওয়ার পরে দুপুরবেলা আবার ঠিক সেম আমি বারান্দায় গিয়ে দেখি যে কাকটা নেই। তখন আমার এটা কনসেন্ট্রেশন নেয় যে অ্যাকচুয়ালি আজকে কেন কাকটা নেই, ডেইলি তো আছে, আজকে কেন নেই। আমি আমার মাকে গিয়ে বলি যে মা এই ঘটনা, সো এটার মিনিং কি? তো আমার মা বলে যে হ্যাঁ, এটা একটা মিনিং আছে, যে দুপুরবেলা বাড়ির সামনে কাক ডাকা, জাস্ট এক্সাক্ট দুপুরবেলা গাড়ির সামনে কাক ডাকা খারাপ, এটা সামথিং, যে একটা ডেট নিউজ আসতেছে বা কোনো ব্যাড নিউজ আসতেছে। তো আমি তো জাস্ট আমার মায়ের কাছ থেকে শুনি। তো কিছুদিন পরে যখন আমার সামনে বাসার এক মহিলা আসে, এসে আমার মাকে একই কথা বলে যে আপনার বাসার সামনে কাক ডাকতো। আমার মা বলে যে হ্যাঁ আমি দেখেছি। সো আমি যে নিজে একা দেখেছি তা না, এতে একটু প্রুফ পাই যে না, এটা আগে থেকে কেউ জানতো যে কাক আসলে ইটস এ ব্যাড নিউজ। তো এরকম সেম ঘটনা ঘটে হচ্ছে গিয়ে তারপর 2007-এ আমাদের বাসার সামনের বাসার ওই বাসার বারিন্দার রেলিং এও কাক ডাকতো। তা আমি সামহাও দুপুরবেলা ফ্রি থাকতাম, গ্রীষ্মের ছুটি ছিল, সো দেখতাম আমিও। তো কাকতালীয় ভাবে ওই বাসার একজন মারা যায়, তারপরের দিন আর কাকটা আসে না। তো যে আন্টি আমার মার সাথে আলাপ করে এই ব্যাপারে নিয়ে, ওই আগের ঘটনা হওয়ার পরে ঠিক সেই আন্টির বাসাতেই মারা যান একজন। তো উনি এসে আমার মার সাথে ডিসকাস করেন ব্যাপারটা, যে হ্যাঁ আসলেই এটা কাকের মাধ্যমে একটা ডেথ নিউজ তাকে দিয়ে দেওয়া হয়, সামথিং ব্যাড নিউজ কামিং, যে কাকের মাধ্যমে বলা হয়। তো এরকম আরেকবার আমি দেখি 2009-এ আমাদের গলিতেই এরকম 3টা ঘটনা ঘটে পরপর। তো এটা হচ্ছে একটা নিউজ, একটা ঘটনা যে কাকের মাধ্যমে ডেট নিউজটা আগে পাওয়া যায়, যদি দুপুরবেলা, এক্সাক্ট দুপুরবেলা কাক এসে বাড়ির সামনে টাকা। ওকে ফাইন, তারপরে ঘটনায় যাই আমরা। আচ্ছা, সেকেন্ড ঘটনা হচ্ছে গিয়ে এটাও একই, আমি নিজে প্রত্যক্ষভাবে তাদের ফেস করিনি কখনো, যাদের ব্যাপারে এইসব। তো এটা হচ্ছে, এটাও একই নিউজ, যে ডেট নিউজ আমি আগেই পেয়েছি সামহাউ। তো একদিন এটা হচ্ছে ক্লাস 2010-এর কথা। আচ্ছা। তো একদিন আমি স্বপ্নে দেখি যে আমি মারা গেছি। স্বপ্নটা কিছুটা ফানি ছিল। যদি আমি মারা গেছি, আমি বিশ্বাস করি যে স্বপ্নগুলো ফজর আজানের আগে দেখা হয়, সেই স্বপ্নগুলো একটা মিনিং থাকে। তো আমি স্বপ্নে মারা গেছি, হঠাৎ করে আমি ঘুম থেকে উঠেছি, মারা যাওয়া অনেক কিছু স্বপ্নে দেখা পড়ে। দেন আমি ঘুম থেকে উঠে দেখি যে ফজর আজান দিচ্ছে। আমি একটু ভয় পেয়ে যে হ্যাঁ, এটা মেবি একটা মিনিং আছে, আমি আগে শুনেছি যে ফজর আজান আগে স্বপ্ন দেখলে মিনিং হয়। তাই মাকে গিয়ে বলি। তো মাকে গিয়ে বলার পর মা বলে কি দেখছো তুমি? আমি বলছি আমি দেখছি আমি মারা গেছি। তো মা হঠাৎ করে বললো যে আপন দেখলে পর হয়, এই ধরনের একটা সেন্টেন্স বলে। তো আমি বলি যে মিনিং আমি বুঝলাম না। বলে যে আপন দেখলে পর হয় মিনস যে তুমি তোমাকে নিজেকে দেখছো, সো তোমার ফ্যামিলির না, তোমার বংশের না, বাট তোমার নেইবার বা ফ্রেন্ডস
এই ধরনের কেউ মারা যাবে যারা তুমি চেনো বাট তোমার আপনজন না। আচ্ছা, এই ঘটনাগুলো তো আমরা জানি, কিন্তু আপনার সাথে কি এই ঘটনাটা রেগুলারই হয়? না, আমার সাথে এই ঘটনা রেগুলার হয় না, বাট আপনি যে কয়বার হয়েছে সে কয়বার কি তার প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, প্রমাণ পেয়েছি। আচ্ছা, যেমন এই ঘটনার পরে কিছুদিন পরে আমার পরিচিত একজন লোক মারা যান, নাম বলবো না, থাক, করে যাই। তো এটার মধ্যে আমি একটা প্রুফ পাই। তো এই জিনিসটা আমার মা একা বলেনি, আমি আমার এক ফ্রেন্ডকে বলছি সেদিন বিকালবেলা। সকালবেলা তো মাকে বললাম, বিকালবেলা ফ্রেন্ডকে বললাম। তো মানে কাকতালীয় ভাবে সেই ফ্রেন্ডটা একই সেন্টেন্স বলে যে আপন দেখলে পর হয়। তো আমি বললাম যে আপন দেখলে পর হয়, মানে উনি ও একই মিনিং বলে। দেন কিছুদিন পরেই আর কি উনি মারা কিন্তু আপনি প্রত্যেকবার স্বপ্নে দেখেন যে আপনিই মারা যাচ্ছেন? না না, আমি প্রত্যেকবার স্বপ্নে দেখি না আমি মারা যাচ্ছি। এরপর আমি স্বপ্নে একটা স্বপ্ন দেখি, তো সেখানে কি কেউ একজন মারা যায়? হ্যাঁ, অন্য একজন মারা যায়। স্বপ্নটা একটু রিস্কেপ করি। যে আমি একদিন এরকম একই স্বপ্ন দেখতে থাকি যে আমি যাচ্ছি, তো দেখি একটা গন্ডগোল হচ্ছে একটা কাঠমিস্ত্রির দোকানের সামনে, লাইক এরকম। তো ওখানে অনেক গন্ডগোল হচ্ছে, মারামারি চলছে, এমন অবস্থা যে একজন চোরকে পিটাচ্ছে কেউ। তো হঠাৎ করে সাডেনলি কি একজন দাঁড়িয়ে এসে সেই চোরকে কোপ দেখাটা স্বপ্নের মধ্যেই। তো টা করে চিৎকার দিয়ে কিছু মানে উইয়ার্ড কিছু সাউন্ড করে চোরটা মারা যায়। আর আমি ভয় চোটে ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে ওঠার পরে দেখি যে সেম কেস, যে ফজর আজান আগে আমি স্বপ্নটা দেখেছি। মাকে একই কথা বলি। তো আগে যে সেন্টেন্সটা সেটার সাথে এটা কিছুটা মিলে, যে আপন দেখলে পর হয় এবং পর দেখলে আপন হয়। তাই আমি মাকে বললাম যে কি অ্যাকচুয়ালি এটা মিনিং কি? পর দেখলে আপন হয় যে তোমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাবে। তো আমি তো তখন ভয় পাওয়া শুরু, আত্মীয় স্বজন বা নিজে এরকম হতে পারে ফ্যামিলির মধ্যে। আমি এটা নিয়ে আর মার সাথে বিশ্বাস করিনি, মা ওইটা নিয়ে অতটা কনসার্ন ছিল না। আমি দেখেছি তো আমার মনেই আছে, মায়ের অতটা মনে নেই যে আমার ছেলে স্বপ্ন দেখেছে আমার কিছু। তার কিছুদিন পরে আমার এক কাজিনের হাজবেন্ড মারা যায়। তো এই দুইটা প্রমাণ পেয়েছি বলেই এবং অন্যান্য কারো কাছে শুনেছি বলেই যে মনে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি সাম মিনিং আছে, বা এটা মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতন না এসে বলছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। আপনারা শুনছেন রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আজকের শো যদি আপনারা আনফরচুনেটলি যদি মিস করে ফেলেন তাহলে চিন্তার কিছু নেই, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি এই শো আবারও শুনতে পারবেন, এই এপিসোডটি শুনতে পারবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে আপনি একে একে সমস্ত এপিসোডের অপশনগুলো আপনার কাছে আসছে। আপনি আপনার মিস করা এপিসোডটি শুনে ফেলতে পারেন তখনই। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। এবং এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে সিটি লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিন 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে এটা আপনার কলার টিউন, মাই টিউন এই সমস্ত ব্যাপারে আপনাকে হেল্প করছে এবং আপনি খুব সহজে আপনার কলার টিউন বা মাই টিউন বানিয়ে ফেলতে পারবেন এই ভূত এফএম টিউনটাকে। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাব, রাইট? আমরা আর ঘটনায় যাব, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো জাস্ট একটু পরেই। সুতরাং আপনাদের যেটা করতে হবে, এর মাঝখানে আপনারা যদি এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠাতে পারেন, লিখে পারবেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমি দেখতে পাচ্ছি বাদল রায়হান আমাকে এসএমএস করেছেন এবং আমাকে পূজা এসএমএস করেছেন আমাকে মির্জা রনি নারায়ণগঞ্জ থেকে, এবং তিনি ভূত এফএম শুনে আজকে খুবই ভয় পাচ্ছেন লিখেছেন। সুখী পাপ্পু তৌহিদ আসাদুল টাঙ্গাইল থেকে আমাদের এসএমএস করেছেন। রায়হান আমাদেরকে এসএমএস করেছেন, তিনি শ্যামলী থেকে বলছেন। সাইফুল অ্যান্ড হাসান তারা আমাদের এসএমএস করেছেন। জেমস এবং সুমন তারা রাজশাহী ইউনিভার্সিটি জিয়া হল থেকে এসএমএস করেছেন। তামান্না চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন, তিনি বলছেন আজকে ঘুম হবে না, খুব ভয় লাগছে। আমাকে এসএমএস করেছেন সুমন সিলেট থেকে, এবং আমাদেরকে মিঠু চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন রাতুল ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আচ্ছা মহিবুল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তিনি এসএমএস করেছেন। ইসমাইল সর্দার আমাদের এসএমএস করেছেন তৌহিদ আমাদেরকে ঢাকা থেকে। সাগর আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এম হাসান আমাদেরকে আগ্রাবাদ চিটাগং থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন আচ্ছা কে নাম হচ্ছে, নামটা একটু প্রথমে লিখতে হবে। এসএম জাকির আমাদের এসএমএস করেছেন। অর্ক আমাদের এসএমএস করেছেন নবাব মিরপুর 2 থেকে। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসবো, কোথাও যাবেন না, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
সব সময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আপনারা যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এয়ারটেলের নাম্বার থেকে, এয়ারটেল যে কোনো নাম্বার থেকে অথবা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি যে রিপন আমাদের বীরপুর থেকে লিখেছেন যে তার এক্সাম, তারপরে তিনি ভূত এফএম শুনছেন। আমাকে প্রিয়া এসএমএস করেছেন, লিখেছে রাসেল ভাই হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাকে মেহেরপুর থেকে MD সোহেল, রাজু, ইমরান তারা এসএমএস করেছেন। এছাড়াও আমাকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুমাইয়া, এবং আমাকে এসএমএস করেছেন বাপ্পি, আমাকে এসএমএস করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। কেমন আছেন রাসেল ভাই, 26 তারিখে তার বার্থডে, তো জন্মদিনের আগে আগামও উইশ থাকলো আপনার জন্য, শুভকামনা থাকলো অনেক। আমাকে আপন লিখেছেন, আপন আদল মিরপুর থেকে, এবং তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অহিন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি স্নেহা, দেবু সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। MD রাসেল এসএমএস করেছেন মাই নেম ইজ মোস্তফা আল আমিন, এবং তিনি সাতক্ষীরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে এসএমএস করেছেন শিমু সিদ্ধেশ্বরী থেকে। আরো অনেকেই আছেন যারা এসএমএস করার নিয়মটি জানেন না, তাদেরকে আরো একবার বলছি, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা স্টুডিওতে আসতে চান বা চান যে তাদের ঘটনাগুলো আমরা পড়ে শোনাই নেক্সট উইকে, তারা আমাদের জলদি ইমেল পাঠান, এবং ইমেল পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আপনার নামটা আরো একবার বলবেন প্লিজ। হ্যালো লিসেনার, আমি শামীম, আমি মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে এসেছি। ওকে, সো আমি যে ঘটনাটা এখানে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ছোট চাচার সাথে ঘটেছে। ওনার নাম মোজাম্মেল হক, উনি KBS এর সভাপতি। তো আমি মূল ঘটনায় যাচ্ছি। এটা ওনার কলেজ জীবনে থাকতে ঘটনা, যেটা উনি আমাদেরকে বলেছিলেন। ঘটনাটা ছিল এরকম যে আমাদের ধরমপাশা থেকে একসময় ধরমপাশা কোনো সিনেমা হল বা ওইরকম কোনো কিছু ছিল না। তো সিনেমা দেখতে বা কোনো একটা বিনোদনের ব্যবস্থার জন্য যেতে হতো মোহনগঞ্জে, যেটা ছিল আমাদের একটা মোহনগঞ্জ বা একটা বড় টাইপের বাজার। তো আমার চাচা একবার মোহনগঞ্জে গিয়েছিলেন ছবি দেখার জন্য। This track was downloaded from fusionbd.com. ছবি দেখার জন্য। তো ছবি দেখতে যাওয়ার সময় উনি সাইকেল নিয়ে গিয়েছিলেন, একটা বাইসাইকেল করে মোহনগঞ্জে গিয়েছিলেন ছবি দেখার জন্য। তো ছবি শেষ হয়েছে প্রায় তখন 12টা 12:30 দিকে শেষ হয়েছে। তো যেটা হয় যে শীতের দিন ছিল, ভালো একটা শীতের দিন ছিল, বাট চাঁদনি রাত ছিল, বেশ ভালো ক্লিয়ার ছিল সবকিছু। সো কাকা যেটা বললো যে সাইকেল নিয়ে আসছে, আসার সময় তো রাস্তা, আমি রাস্তাটা আগেও বলেছিলাম যে আমাদের এলাকাগুলো বেশ নিরিবিলি টাইপের, মানে 7টা 8টা বাজলেই দেখা যাচ্ছে সব মানে যে যেমন ঘুমাচ্ছে। সো কাকা যখন আসছিল রাস্তায়, তখন যেটা উনি খেয়াল করলো যে একটা আওয়াজ আসছে বাইরে থেকে, একটা মানে ঘোড়ার মতো একটা শব্দ, কিছু একটা ওনাকে ফলো করছে বা ওনার সাথে আসছে। তো উনি জিনিসটা ফার্স্টে খেয়াল করেনি। তো যখন আরেকটু সামনে গেল, তখন দেখা যাচ্ছে যে উনি জাস্ট দেখলো ওনার ডান পাশে একটা ঘোড়া, সাদা একটা ঘোড়া, বেশ লম্বা একটা বড় টাইপের ঘোড়া, ঠিক ওনার সাথে যাচ্ছে। আচ্ছা। তো চাচা ব্যাপারটা ফার্স্টে খেয়াল করলো যে হ্যাঁ, হতে পারে যে শীতের দিনে ধান কাটা হয়, তো ধানের আনা নেওয়ার জন্য সব ঘোড়া আনে, এটা হয় আমাদের এলাকা প্রায়ই হয়। তো জিনিসটা ওইরকম ভাবে খেয়াল করেনি। তো উনি সাইকেলের প্যাডেল বেশ জোরে চালাচ্ছে, বেশ স্পিডে যাচ্ছিল। কিন্তু তখন যে ব্যাপারটা ঘটলো সেটা আসলে উনি দেখার জন্য উনি আসলে প্রস্তুত ছিলেন না। সেটা হচ্ছে ওনার সাইকেল যে স্পিড ছিল, বাট ঘোড়াটা যাচ্ছে হেঁটে। মানে অদ্ভুত ব্যাপারটা উনি খেয়াল মানে জাস্ট মানে উনি মানে সহ্য করতে পারছিলেন না যে কিভাবে যাবেন, কারণ উনি এত স্পিডে যাচ্ছে কিন্তু ঘোড়াটা যাচ্ছে ওনার সাথে প্যারালাল ভাবে হেঁটে, জাস্ট নরমালি হেঁটে যাচ্ছে, বাট ওই স্পিডে যাচ্ছে। আচ্ছা। তো ধরমপাশা বাজার ক্রস করার পরে, থানার মোড় ক্রস করার পরে উনি আসছেন বাড়িতে দিকে। তো তখন আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তো ভাবলেন সবই ঠিক, এভরিথিং ইজ ওকে। বাট ঘটনা শেষ এখানেই না, ঘটনা আরেকটা আছে যেটা আরো ভয়াবহ ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যাওয়ার মানে বাবার বাড়িতে আসার কাছে প্রায় আধা কিলোর মতো রাস্তা হবে, সেখানে এল প্যাটার্নের রাস্তা আছে। আচ্ছা। যেটা এল প্যাটার্নের রাস্তা। তো উনি যখন এল প্যাটার্ন রাস্তা দিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছিলেন সাইকেল চালিয়ে, ঠিক সেই মুহূর্তে দেখেন যে ঠিক ওই এল এর যে কোনাটা, মানে কোনার জায়গাতে, সেখানে সেই ঘোড়াটা, সেই সাদা ঘোড়াটা আবার আসছে। তো তখন চাচার ব্যাপারটা অন্যভাবে, মানে চাচা সহ্য করতে পারেন না জিনিসটা কিভাবে ফেস করবেন, কারণ এতক্ষণ ছিল সামনে পাশে ছিল, উনি পাশ কাটিয়ে এসছেন, এটা অনেক কষ্ট করে এসছেন, কিন্তু এখন ফেস করবেন কিভাবে, ঘোড়াটার সামনে।
তো উনি সাইকেল থেকে নেমে গেলেন, নেমে গিয়ে যত দরুদ কালাম বা যত সূরা টুরা আছে সব পড়তে চেষ্টা করলেন। এবং সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্য ব্যাপার যে জিনিসটা উনি এখনো জিনিসটা রহস্য বের করতে পারেন না, যেটা হলো তখন তার সাথে, যে উনি দরুদ পড়ছিলেন বা সূরা কালাম পড়ছিলেন, তো উনি জাস্ট 2-3 মিনিট পর চোখটা খুললেন। চোখ খোলার পর দেখা যায় আমাদের ঘরে, আমাদের ভেতরে উঠানে একদম মেইন মানে দরজায় চলে এসছেন। সাইকেলটা ওনার কাছে নেই। উনি গিয়ে একটা চিৎকার দিলেন যে হ্যাঁ আমার এরকম ঘটেছে, দাদা দাদি যারা যারা ছিলেন সবাই উঠেছে, কি হচ্ছে এই ঘটনা। তো দাদি জিজ্ঞেস করতো তোমার সাইকেলটা কোথায়, বলো সাইকেল আমি জানি না, বাট সাইকেলটা ছিল ওই জায়গাতেই। বাট আমার চাচা এখনো প্রশ্ন যে আমি কিভাবে আসলাম, আধা কিলোমিটার আমি তো হেঁটে আসিনি, 2 মিনিটের সময় ছিল, 2 থেকে 3 মিনিট আমি সূরা পড়ছিলাম বা দরুদ পড়ছিলাম, বাট আমি কিভাবে ঘরে আসলাম, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। মানে ওটি উনি এখনো প্রায় বলে যে এটা আমি কিভাবে ঘটলো, কেন কি হলো এখনো পর্যন্ত সমাধান খুঁজে পাইনি। রাইট, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ঘটনাটা শেয়ার করার জন্য। আমি আবারও যাবো একটু এসএমএস এ, এবং এসএমএস এর পরে ফিরে আসবো আবারও ঘটনায়। আমাদেরকে আসাদ খুলনা থেকে লিখেছেন এখন অন্ধকার, এবং তিনি হেডফোন লাগিয়ে ভূত এফএম শুনছেন। আমাদেরকে মইনুল এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন মনসুরা, এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে বিশাল এসএমএস করেছেন আলী নওশিন হল থেকে। এছাড়া আমাদেরকে শুভ এসএমএস করেছেন, হাসান চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন তারা। আচ্ছা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমানুল্লাহ ফুলবাড়িয়া থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অনিক এবং অঞ্জন ভালুকা থেকে। আমাদেরকে এসএমএস করেছেন দীপ্ত, আমাদেরকে এসএমএস করেছেন মামুন ধানমন্ডি থেকে, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা। মির্জা রনি আমাদের এসএমএস করেছেন, নুসি আমাদের এসএমএস করেছেন, শিহাব সিলেট থেকে এসএমএস করেছেন, আমাদেরকে লিনকন এসএমএস করেছেন, আমাদেরকে স্পর্শ এসএমএস করেছেন। সিলেট থেকে যারা ভূত এফএম শুনছেন তাদেরকে এর মাঝখানে একদম অপ্রাসঙ্গিক ভাবে হলেও জানি রাখি আপনাদের জন্য কংগ্রাচুলেশনস। আপনাদেরকে বলতেই হবে এটা, কারণ হচ্ছে যে আপনাদের টিম আজকে জিতেছে। সিলেট রয়্যালস যেটা অনেকদিন ধরে জয় পাচ্ছিল না, এবং আজকে তারা যে খেলাটা খেলছে দুরন্ত রাজশাহীর বিপক্ষে চমৎকার একটা ম্যাচ হয়েছে, এবং সেই ম্যাচে তারা খুব ভালোভাবে জিতে গেছে। চমৎকার বোলিং ছিল এবং চমৎকার রকমের ব্যাটিং পারফরমেন্সও তারা দেখিয়েছে। যাই হোক, 9 উইকেটে জিতেছে। আমরা এছাড়াও এখন চলে যাব হচ্ছে আরো একটা ঘটনায়, যে ঘটনাটা আমার কাছে এই মুহূর্তে রয়েছে। অনেকেই আছেন এরকম যারা আমাদেরকে ইমেল করেন, স্টুডিওতে প্রচন্ড আসার ইচ্ছা থাকলেও আসতে পারেন না, হয়তো অনেকে ঢাকার বাইরে থাকেন, অনেকের আরো অনেক ধরনের প্রবলেম থাকে। আমাকে লিখেছেন যে আমি অনিক হাসান, এবং তিনি নরসিংদী ডিস্ট্রিক্ট থেকে লিখছেন, এবং তিনি বলছেন আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ভূত এফএমের লিসনারদের সাথে শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। তখন আমি এসএসসি পাশ করে মাত্র কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। দিনটা ছিল 10 জুলাই। ওই দিন সকালে আমি আর আমার 3 ফ্রেন্ড তপু, আলামিন, রাহাত আমরা খিলক্ষেতে আমার এক বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। যদিও আপুর বাসা ভালোভাবে পৌঁছেছিলাম, কিন্তু সব প্রবলেম স্টার্ট হলো আসার সময়। আসতে চাচ্ছিলাম, বাট আপু অ্যান্ড দুলাভাই আমাদের আসতে দিচ্ছিল না। কিন্তু পরদিন কলেজে একটা ফাংশন ছিল, তাই চলে আসতে হবেই। যখন আমরা আসার জন্য রেডি হচ্ছিলাম, তখন কেন জানি মনে হচ্ছিল যে যাওয়াটা বোধহয় আমাদের জন্য আসলে ঠিক হচ্ছে না, এবং বারবারই এই কথাটা তাদের মনে হচ্ছিল। তারপরে আপুর বাসা থেকে গ্লোরি এসএমএস করেছেন প্রেমিক। যারা এসএমএস করতে চান তাদেরকে বলি যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, আমরা এখন তার সঙ্গে কথা বলবো। আপনার নামটা বলবেন প্লিজ। হাই লিসনার, আমি আব্দুল মালিক ইকবাল। আমি একটি ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস নিয়ে ইউরোনাসে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই রাসেল ভাইকে যে আচ্ছা, আমরা সরাসরি ঘটনায় চলে যাবো কারণ আমাদের সময় খুব কম। ইয়েস, তো এটা আমি ঘটনা বলছি। আমি যখন ইন্টারনেট ফার্স্ট ইয়ারে পড়ি তখন একটা মেসে উঠতে যাই আমরা, আমি, তরুণ, লিটন, হাবিব, এরা সবাই যাই। তখন একটা রুম শুধু ফাঁকা থাকে সেখানে। তো আমি বলি যে ওই রুমটা আমাদের ভাড়া দেন, কিন্তু মালিক বলে না, ভাড়া দেওয়া যাবে না। তখন বাই এনিহাও আমরা রুমটা উঠি। ওঠার পরে যখন আমি যখন উঠলাম তখনই কেমন যেন লাগলো। একটা রাত্রে মানে আমার বুকের উপর যেন কে যেন বসে আছে এরকম মনে হলো। তো যাক, চোখ মুখ বন্ধ করে কিছু ছোড়া পরে আমি ঘুমালাম। তো একদম মাঝ রাতে হলো কি যে আমি দেখছি যে
আমার মাথার উপরে কে যেন ঝুলে আছে। তো এই জিনিসটা আমি সবাইকে বলতে চাইলাম, বাট আমি বলতে পারলাম না। তো এটা যাক, পরদিন নেক্সট নাইটে কি হলো, তো আমি একটা কারণে, আমি বিশেষ কারণে রাত্রি বের হয়েছি। বের হয়ে দেখি যে একজন মানুষ সাদা কাপড় পরে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি ভয় পেলাম, আমি আবার ব্যাক করলাম রুমে ব্যাক করার পর দেখি যে আমি রুমে ঢুকবো এই টাইমে সে আবার আমার সামনে দাঁড়ায়। আমি জিনিসটা ভয় পেলাম। ভয় পাওয়ার পরে তখন আমি একটা চিৎকার দিলাম জোরে করে। তখন এই চিৎকার দেওয়ার কারণে সবাই আসলো, কি হয়েছে? আমি বললাম যে এই কাহিনী। তো ওরা বললো যে এটা একটা মানে ফান, একটা আনথিবল মনে করলো যে এটা কখনো সম্ভব না। তখন একদিন আমি, পরের দিন আবার 1 মাস পরে আমি রাত্রি ঘুমাচ্ছি। তো এই টাইমে আমি দেখছি আমি একা ঘুমাইছি, আমার বেডে কেউ নেই। তোমার পাশে যখন আমি হাতটা একটু মেলে ধরছি, তখন চিন্তা করলাম যে হয়তো আমার হাত নিচে কে যেন শুয়ে আছে। আমি অদ্ভুত লাগলো জিনিসটা। আমি পাশ ফিরে তাকিয়ে দেখি যে একটা অদ্ভুত একটা মানুষ শুয়ে আছে, যার ঠোঁটটা অনেক বড় ছিল এবং চোখগুলা কেমন হলদেটে। সেটা দেখে আমি মানে কিছুতেই নিজেকে করতে পারতেছি না, বিলিভ করতে পারছি না, এটা কিভাবে সম্ভব। তখন আমি যে আমার যে রুমমেট ছিল ওকে আমি ডাকলাম যে উঠো তো। পরে সে পাশ থেকে সে নাই। তারপরে একদিন আমি একদম সন্ধ্যার দিকে আমি খেলতে গেছি মাঠে খেলতে যাওয়ার পর আমি ক্রিকেট খেলতে খেলতে আমি চলে গেছি নদীর ধারে। একটা নদী ছিল পাশে, ধরে চলে গেছি। তো সে আমাকে একজন ডাকার পরে আমাকে বলল চলো গল্প করি। তার সাথে আমি চলে গেলাম। আমার মনে হলো সে পরিচিত কোনো পার্সন আমার, বা আমি নদীর পাশে অনেকক্ষণ গল্প করলাম তার সাথে। গল্প করার পর সে আমাকে অদ্ভুত গল্প শোনাচ্ছে, আমি অনেক মজা পাচ্ছি। আপনি মনে হয় মেসের কথা বলছিলেন, তারপর থেকে আমার নদীর ধারে চলে গেছেন। হ্যাঁ, মেসে যখন আমি পাশে খেলতাম মাঠে, তো মাঠ থেকে আমাকে একদিন মানে সন্ধ্যার পরে আমাকে খেলছি, মানে খেলার শেষে আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে নদীর ধারে। তো আমি নদীর ধারে বসে তাকে সাথে গল্প শুনছি। সে আমাকে অদ্ভুত গল্প শোনাচ্ছে, আমি মজা পাচ্ছি। তো আমি তাকে যদি কোনো প্রশ্ন করি ডিরেক্টলি, সে কোনো অ্যান্সার করে না। তখন আমি জিনিসটা হলো কি, বাট সে শুধু কথাই বলে, আমি যদি কোনো কোশ্চেন করি সে কোনো অ্যান্সার দেয় না। তখন আমি ফিল করি যে আমি তাকে স্পর্শ করার চেষ্টা করি, বাট আমি যত আগায় যাই সে তত পিছায় যায়। তো আমাকে বলছে ঠিক আছে আমি একটু আসি। পরে আমি পিছনে যখন তাকালাম তখন দেখি যে সে নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আমাদের কাছে বেশ কিছু SMS এসছে, আমরা SMS গুলো পড়ে ফেলবো। আমাদের কাছে আজাদ মুক্তাগাছা থেকে SMS করেছেন, এছাড়াও সাগর SMS করেছেন, রুমি চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে আরমান চট্টগ্রাম থেকে SMS করেছেন, আমাদেরকে ইকবাল SMS করেছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের SMS করেছেন রাতুল, আমাদেরকে অ্যাঞ্জেল SMS করেছেন আমাদেরকে মুস্তাফিজ ফ্রম মাদারীপুর, আমাদেরকে দেখতে পাচ্ছি যে আলামিন SMS করেছেন, আলী বাবা আমাদেরকে নাখালপাড়া থেকে SMS করেছেন। সো আমরা আজকে আসলে একদম শেষ সময় চলে এসেছি, আমরা একদম আমাদের হাতে আর সময় নেই। আমরা আবারও আগামী সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসবো ভূত এফএম এবং আপনাদের সেই পাঠানো ঘটনাগুলো সহ। আমরা জানি যে আমাদেরকে SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হয় SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ এবং পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল করতে চান তারা ইচ্ছা করলে ইমেলও করতে পারেন এবং ইমেলের মাধ্যমে আপনার ঘটনা পাঠাতে পারেন। ঘটনার শুরুতে অবশ্যই লিখবেন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই, সেটা অবশ্যই শুরুতে লিখে দিবেন, নাম ঠিকানা এবং অবশ্যই বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান তারা অবশ্যই আপনাদের টেলিফোন নাম্বারটা লিখতে ভুলবেন না, যেখানে অবশ্যই আপনাদের পাওয়া যাবে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার যেটাই হোক না কেন সেটা অবশ্যই আমাদেরকে দেবেন, যেখানে আপনার সাথে কথা বলা যাবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের জন্যই ভূত এফএম এতদূর পর্যন্ত এসছে, আপনারা ঘটনা পাঠান বলেই সেই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতি সপ্তাহে আমরা আবার নিয়ে হাজির হতে পারি। সো আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান, যে সমস্ত ঘটনা শুনে মানে শুনতে আপনাদেরও ভালো লাগে, যে ধরনের ঘটনাগুলো শুধু আপনাদের ভালো লাগে সেই ধরনের ঘটনাগুলো আপনার ইচ্ছা করলে কালেক্ট করতে পারেন। আপনার জীবনে করতে হবে এমন কোনো কথা নাই, সেই ধরনের ঘটনাগুলো কালেক্ট করে আমাদেরকে পাঠান। এবং আমরা আরো একবার যাবার আগে আপনাদেরকে আমাদের ইমেল অ্যাড্রেসটি বলছি, bhutfm@radiofurti.fm, এখানে ইমেল পাঠাতে ভুলবেন না। আবারও কথা হবে আগামী শুক্রবারে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের রাতটা অনেক সুন্দর হোক আপনাদের জীবনে, সেই আশায় এখানে শেষ করছি। টাটা। This track was downloaded from FusionBD.com.